প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ কয়েকটা আমি সাবজেক্ট নিয়ে আসবো। সেই প্রতিবেদনের যে সাবজেক্টটা শুনে আপনারা অবাক হবেন। প্রথম, নদিয়া জেলার কৃষ্ণনগরে লক্ষ লক্ষ টাকা গাঁজা উদ্ধার হলো বাস থেকে। দেখতে থাকুন, আর দেখতে হলে থাকতে হবে। আমি অমল চ্যাটার্জি। আসুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি নদিয়া কৃষ্ণনগর কোতিয়ালি থানার পুলিশ। হ্যাঁ, কোতিয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেল যে দমকল থেকে কলকাতাগামী একটি বাস, তাতে নাকি গাঁজা আছে। যেই মাত্র শোনা, সঙ্গে সঙ্গে কোতিয়ালি থানার পুলিশ প্রশাসন আধিকারিকরা সেই বাসটিকে আটক করল। দেখুন, এরপরই দেখুন সরাসরি আমাদের প্রতিনিধি প্রথম আলোর বার্তার পর্দায় তার ক্যামেরা ধরা পড়ল। দেখুন, লক্ষ লক্ষ টাকা গাঁজা, হ্যাঁ লক্ষ লক্ষ টাকা গাঁজা নদিয়া জেলা কৃষ্ণনগর থেকে পাওয়া গেল। দেখুন সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। ভাগ্য ভালো হলে ভালো খবর আছে। আরেকটা বাসকে আমরা পাঠিয়েছি, ইন্টারসেপ্ট করছি, ভালো মাল আছে। অনেক খবর আমার। না না, খবর ছিল আমাদের এই গাড়িতে। এইটার তো নয়, আচ্ছা, 4টে বাস ও নেমে গেছে, নেমে গাড়ি চেঞ্জ করে নিয়ে। বলছি এই মালটা তো ফাঁকতে না। আর তুমিও মানে একা পেঁয়াজ ছাড়া ভালো আছে ভাই। পেঁয়াজ ছাড়া একটা সিজন দিস না ভালো। আচ্ছা যখন পাওয়া যাবে ঠিক আছে। ওরা তো সবার নাম আমাকে নামাতে দিচ্ছি। মালটাকে নিলে এবার নিয়ে যাচ্ছি বীরভূম জেলায়। বীরভূম জেলায় শতাব্দী রায়, সেই তৃণমূল সাংসদ যিনি হয়েছেন, তাকে আজ সম্বর্ধনা দিল সেই তৃণমূলের পক্ষ থেকে। আজকে সম্বর্ধনায় বরণ করা হলো শতাব্দী রায়কে। আমাদের প্রথম আলো বার্তার পর্দায় প্রতিনিধি সরাসরি ছিল সেই জায়গায়। একবার দেখে নিন সেখানে শতাব্দী রায় কি বলছেন
এবং তৃণমূলে নেতারা কি বলছেন শতাব্দী রায় সম্পর্কে সরাসরি দেখুন প্রথম আলোর বার্তা পর্দায়। আমাদের সামনে কিন্তু বিধানসভার কথা ভেবে আমাদের একইভাবে কাজ করতে হবে। এই যে ঠিক করতে তারপরে আমার তো নির্বাচন চলছে, রানাঘাটে উপনির্বাচন খেতে হয়েছে, গেছি। কালকেও পাঁচটায় 6টা অবধি নির্বাচন ছিল, 6টা 5 অবধি আমি ওখানে নির্বাচন প্রচার করে এসেছি। তার মানে আমাদের প্রত্যেকটা সামনেও নির্বাচন আছে। আপনাদের বলবো যে নিশ্চয়ই যে নির্বাচনের সময় যে পরিশ্রম আমাদের করতে হয় সেটা নিশ্চয়ই করতে হবে না, কিন্তু সারা বছর আমাদের কাজ করতে হবে। এবার আপনাদের বলে যে অঞ্চল হিসেবে যে কাজগুলো এমপি ল্যাব থেকে পাওয়া সম্ভব, এমপি হিসেবে ইলেকশনের সময় গিয়ে যে গ্রামগুলোতে কিছু কিছু প্রয়োজন ছিল যেগুলো বলে এসেছি, যার যার গ্রামে বা যার যার অঞ্চলে সেটা তাদের দায়িত্ব নিয়ে কিন্তু অফিস পৌঁছে কালু বা লেখার কাছে যোগাযোগ করে সেই স্কিমগুলো কিন্তু নিয়ে আসতে হবে। আমি তখন দেখা হয়েছে, আমার সঙ্গে দেখা হয়েছে, তারা বলেছে আমি করে দেবো, কিন্তু সত্যি মনে রাখা সম্ভব নয় কোথায় কে কি বলেছিল। আপনাদের মনে রাখা সম্ভব কারণ আপনার অঞ্চল বা আপনার গ্রামের কথা, সেটা আপনারা একটু দেখে নেবেন কোনটা কোনটা প্রয়োজন আছে, কোনটা কোনটা দিতে হবে, বা কোনটা কোনটা আমি হ্যাঁ বলে এসেছিলাম, সেটা জরুরি। কারণ আমি কথা রাখি না এই বদনামটা আমি জীবনে নিতে চাই না, এবং তার জন্য অনেক বেশি লড়াই করতে হয় আমাকে, যে আমি কথা দিয়েছি কাজ করিনি, এরকম হয় না। আমি যেখানে বলি চেষ্টা করবো বা আমি দেখবো, সেখানে আমি ডাউট আছে আমারও, আমি করতে পারিনি বা করতে পারবো না বা করতে পারবো। যেখানে আমি বলি পারবো, আমি দেবো বা আমি করবো, সেটা কিন্তু সেই কথাটা আমাকে রাখতে হবে, এবং আমি রাখতে পারি আপনাদের দ্বারাই। এটা যদি আপনারা, আমরা হিসেব করছিলাম, এরকম যদি হয়, আপনারা যদি একমত হন সবাই মিলে যে অঞ্চলে একটা করে বড় কাজ করা যায়, ব্লকে ইনফ্যাক্ট যদি বড় কাজ করতে হয় 2টো ব্লকে 2টো বড় কাজ করলাম, কিংবা যদি অঞ্চলে ভাগ করা যায়, অঙ্ক একদম অঙ্কের হিসেব তুলে দেবো। আপনি এখন ক্যালকুলেটার দরকার হয় না, মোবাইল ফোনের ক্যালকুলেটার আছে, আপনি একদম ক্যালকুলেট করবেন কত টাকা আপনার অঞ্চল পেতে পারে, সেই হিসেবে কাজ করে, এবং এই ক্ষেত্রে একমত হয়ে সবাই যে হ্যাঁ এই কাজটা দরকার বা এই টাকা এই কাজটা হবে, যদি হিসেব দেন তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। সেটা এখনই শুরু করা উচিত। এখন যদি প্রপোজালগুলো দেওয়া যায় তাহলে কাজগুলো হবে, এবং সেই প্রপোজালগুলো কাজগুলো টাকাগুলো আসতে শুরু করবে। তাই আপনাদের কাছে অনুরোধ যে যে প্রপোজালগুলো দেওয়া হবে সেটা কিন্তু নিতে হবে, নিয়ে তারপরে ফেলে রাখে। আমি বহু এই 15 বছরে দেখে নিয়েছি, আপনারা নেন নিয়ে আর না টেন্ডার পাওয়া যায়, না করলে আপনারা টাকা ফেরত দেন না, কিচ্ছু হয় না, ওরকম হয়ে পড়ে থাকে। 6 মাস পরে যখন ফোন করে রেখারা রোজ সকাল বিকেল ফোন করে দিয়ে জমা দিচ্ছি করি, এই বেতবিতে চলবে না, কারণ টাকাগুলো আটকে থাকে, কাজগুলো হয় না। এটা কিন্তু করতে হবে। অনেক সময় দেখেছি পঞ্চায়েত জানেই না, ও এটা দিতে হবে, এরকম কথা বলে। আপনাদেরও বলবেন, আজকে আপনি এমপির জন্য ভোট করেছেন, আপনি একটা পাড়ায় গিয়ে বলছেন এমপিকে ভোট দাও কাজ করুন, যদি কাজ করতে হয় তাহলে আপনাই তো শুনাম যে হ্যাঁ আপনি কাজ করতে পেরেছেন। ভবিষ্যতে আপনি আবার গেলে আপনার যার জন্যই যাবেন, বিধানসভার জন্য যাবেন, আপনাকে লোকে বিশ্বাস করবে। আপনি যদি কাজ না করাতে পারেন তাহলে আপনারই তো বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। আবার কি আমি 5 বছর পর গেলাম, আমাকে দেখা হলো, বললো কি হবে, রোজ তো আপনার সঙ্গে দেখা হয়। তাহলে দায়িত্বটা আপনাদের নিয়ে যদি আপনার প্রপোজালটা দেন এবং একমত হয়ে প্রপোজালটা দেন, কারণ টাকা খুব কম, সেই হিসেবে আমরা কাজ করতে চাই। এবং খুব
জেতা হয়ে গেছে, আজকে জেতার আমাদের আনন্দ হয়ে গেল। এরপরে আমরা কিন্তু কাজের দিকে এগোবো। তার জন্য আপনাদের সহযোগিতা এবং যেভাবে আপনারা পরিশ্রম করেছেন তাই জন্য আমি আবারও ধন্যবাদ বলি। আপনাদের ছাড়া আপনাদের কোনো ক্রেডিট ছিল না, কিন্তু এত ভোটের কারণ হচ্ছে আপনাদের পরিশ্রম, এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই, সেটাও এবার প্রমাণ হলো। আমি বলছিলাম রেখাকে কালুকে, দেখো যদি এবারে দেখি ভোট আমাদের যেরকম 8-10 হাজার পারে সেরকম যদি পারে তাহলে তো এত পরিশ্রম করে লাভ কি হবে? মানে অপোজিশনরা কিচ্ছু করছে না, একটা ফ্ল্যাগ নেই, একটা ফেস্টুন নেই, একটা কিছু নেই। আগামী দিন আমরা একসঙ্গে চলবো, একইভাবে চলবো এবং ভালোবাসার সঙ্গে রাজনীতি করবো। এটাই আজকে। ভালো থাকবেন, অনেক 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 ধন্যবাদ আপনাদের। প্রোগ্রাম আজকে মাননীয় সাংসদ শতাব্দী রায়কে জেতার পর সংবর্ধনা মুরারি ব্লক মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া নিয়ে আসছেন, কাছাকাছি হয়ে গেল বোধ হয়, সেটাই সেই প্রোগ্রামই আছে আজকে। এখন রাজ্য রাজনীতিতে তোলপাড় চলে আসছে সেই কুণাল ঘোষ। কুণাল ঘোষের মন্তব্য জেরেই পাল্টা মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, হ্যাঁ, গতকাল একটা কথা বেরিয়েছিল, সে ফোনে কথোপকথন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম আলো বার্তার পর্দায়। সেদিনকে নাকি কল্যাণ চৌবে বলেছিল যে কুণাল ঘোষ যে মুখপাত্র, যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, সে নাকি ফোন করেছিল জয়েন করবার জন্য। এবার সেখানে সে কল্যাণ চৌবে বলছে যেখানে কলকাতায় বিজেপি মানে মুখ তুলে দাঁড়াতে পারেনি, সেখানে কি করে কুণাল ঘোষ বলছে যে বিজেপিতে জয়েন করতে। আসুন আমাদের প্রতিনিধির পর্দায় সরাসরি সেই কল্যাণ চৌবে কি বললেন, একদম সাংবাদিক বৈঠক দেখে দেখুন সরাসরি প্রথম আলোর বার্তার পর্দায়। গাড়ির মাধ্যমে, ফোনে নয়, কারোর মাধ্যমে বলেছেন যে উনি বিজেপিতে আসতে চান, যদি কোনো কারোর সাথে বসানো যায়, কারোর সাথে কথা বলা যায়, দেখতে। মধ্যস্থতাকারী কে ছিলেন? সেটা আমি স্বাভাবিকভাবে এটা বলা উচিত না। না না, তার মাধ্যমেই কথা বলেছি আমি। যে তার সাথে কথা বলেছি সে কথা এইটুকুই ছিল যে ঠিক আছে, যদি উপনির্বাচনে স্বাভাবিকভাবে আপনি শুনেছেন যে উপনির্বাচনে যদি আমি কোনো রকম সহযোগিতা পাই, আমি এখানে প্রত্যেকের বাড়িতে গেছি এবং প্রত্যেকের বাড়িতে সে সিপিএম করে না কংগ্রেস করে না অন্য কোনো দল করে সেটা দেখিনি, কিন্তু প্রত্যেকের বাড়িতে গেছি, হাত জোর করে তাকে অনুরোধ করেছি যে যদি মনে করেন ভোট দেবেন, যদি মনে করেন পরিচিত লোকেদের বলবেন ভোট দেওয়ার জন্য, এবং যদি মনে করেন আপনি অন্য দলের আদর্শে বিশ্বাসী হতে পারেন কিন্তু ব্যক্তি কল্যাণ চৌধুরী যদি চেনেন আপনি, তো ব্যক্তি কল্যাণকেও আপনি সাহায্য করতে পারেন, ভোট দিতে পারেন। এইভাবে আমি মানে মানুষের কাছে পৌঁছেছি। কিন্তু এই খেলার জগতে জাতীয় বা রাজ্য স্তরে কোনো ব্যবস্থা করে দেওয়া হবে, এই প্রলোভন যে অভিযোগটা কুণাল ঘোষ করছেন, এইটা নিয়ে কি বলবেন? এটা এডিট করা হয়েছে, এটা আমি বলি। মানে ওই যে অফারটা শোনা যাচ্ছে আর কি, যে অডিও ক্লিপে যেখানে আপনি বলছেন যে উনি যদি চান তাহলে কোনো সুযোগ দিতে পারেন জাতীয় বা রাজ্য স্তরে, এটা আপনি বলেননি। মানে আপনার ভয়েস তাহলে কোনো রকম ভাবে ডিস্টার্ব করা হয়েছে, এবং ওটা আংশিক ভিডিও, পুরো ভিডিও নয়, তাই পুরো অডিও নয়। পুরো অডিওটাতে এই কথাগুলোই রয়েছে যে আপনি আমার বাড়িতে আসতেন। হ্যাঁ, আমি আপনার বাড়িতে আসতাম। উনি বইমেলাতে আমার বই উদ্বোধন ছিলেন, সব বিষয় এবং কিছু কিছু জায়গায় আমার মনে হয় ডক্টরেট করা হয়েছে। আপনার কি মনে হয় যে কুণাল ঘোষ তিনি আপনার হয়ে কাজ করতে পারতেন, এরকম আপনার কোনো জায়গায় ভরসা হয়েছিল? না, যে কারণে আমি অসংখ্য লোককে ফোন করেছি, অসংখ্য লোককে, এবং তিনি কোন দলের সেটা না দেখেই ফোন করেছি, কারণ রাজনীতিতে আসার আগেও অনেক মানুষকে আমি চিনি বা আমাকেও অনেকে চেনে। সেই পরিচয় থেকে আমি তাদের কাছে অ্যাপ্রোচ করেছি, তারা বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু আমি বলেছি যে হ্যাঁ, একটা জায়গায় হতে পারে যে আপনি প্রার্থীকে ব্যক্তিগতভাবে চেনেন,
অনেক লোক রয়েছে আমাদের গত 25-30 বছর ধরেছেন, অনেক লোক রয়েছে এবং তারা বিজেপি করেন, বিজেপির আদর্শে বিশ্বাসও নয়, অন্য রাজনৈতিক দল করেন। তবু তাদেরকে বলেছি যে যদি মনে করেন যে এই পুরনো পরিচয়ের থেকে আপনি কল্যাণকে ভোট দেবেন বা কল্যাণের ক্ষেত্রে কিছু সহযোগিতা করবেন, তারা কেউ বলেছেন যে হ্যাঁ আমি তো বিজেপিকে ভোট দেবো না, কিন্তু কল্যাণকে ভোট দিতে পারবো, এটা ব্যতিক্রমিক ছিল। কখনো আমি এরকমও বলেছি যে উপনির্বাচনে হিসেবে সরকার ভাঙা পড়া লেগে থাকে না, কিন্তু স্বাভাবিকভাবে যদি একটা দল আসে বা একজন যদি বিধায়ক আসে যে সম্পূর্ণ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে নয়, তো স্বাভাবিকভাবে একটা বিকল্প আদর্শ, বিকল্প চিন্তাধারা নিয়ে আসতে পারে। যদি মানুষ বা আপনার মনে হয় যে ঠিক আছে আমি আপনার ভোটে নির্বাচিত হচ্ছি, আর 1.5 বছরে আপনি আমার ইয়েতে পারফরমেন্সে খুশি নন, 26-এ আবার নির্বাচন আসছে, আপনি বদলে দিতে পারেন। কিন্তু যদি না আপনি সুযোগ দেন কাউকে, 40-42 বছর ধরে এক পরিবার বিধায়ক রয়েছে এই মানিকতলায়, তো যদি 42 বছর বাদেও মানুষ একটা পরিবর্তনের কথা না বলে, তাহলে কী করে হবে? আমি পরিবর্তনের কথা, একটা বিকল্প আদর্শের কথা নিয়ে সকলের কাছেই পৌঁছেছি। সে খেলার জগতের লোক রয়েছে, রাজনৈতিক জগতের লোক রয়েছে, সিনেমা জগতের লোক রয়েছে, বিভিন্ন সিনেমার আমি কখনো না কখনো প্রিমিয়ার দেখেছি, তাদেরকেও আমি চিনি। তো তাদেরকে বলেছি তোমরা অনেক ইনফ্লুয়েন্সার, যদি তোমাদের মনে হয় কখনো 2-4 জন 5 জন তোমার কথায় ভোট দেবে বা তোমার পাড়া প্রতিবেশী তোমার কথায় ভোট দেবে, তুমি বলে তো এইভাবেই করছি। কিন্তু কুণাল ঘোষ বলছেন যে 7 তারিখ রাত্রি 11:30টার রেফারেন্স করে আপনার একটা অডিও ক্লিপ তিনি শুনিয়েছেন, বলছেন আপনি তাকে অফার দিয়েছেন যে জাতীয় এবং রাজ্য স্তরে কোনো খেলার জায়গায় জায়গা করে দেবেন, এরকম প্রলোভন দেখিয়েছে, যাতে উনি তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা। দেখুন, কথাটা বরং উল্টো। কিছুদিন আগে উনি আমার কাছে এক মিডিয়েটারের মাধ্যমে প্রস্তাব পাঠান, উনি বিজেপিতে যোগ দিতে চান, এবং সেখান থেকে এই কথোপকথন শুরু হয়। আমি অবাক হয়ে যাই যে সময় বিজেপি কলকাতায় সিট পায়নি, সেই সময় উনি বিজেপিতে যোগ দিতে চান। সেই প্রেক্ষিতে কথা হয় এবং উনি এই মাসের শেষের দিকে পশ্চিমবাংলার বাইরে কোথাও মিটিং করতে চান। এরকমভাবে এই কথা শুরু হয়। স্বাভাবিকভাবে আমি ভোটে প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। আমার এবং যে কোনো প্রার্থীর কাজই হলো যে সকলের কাছে ভোট চাওয়া এবং ভোটে জেতার জন্য মানুষের কাছে পৌঁছানো। এই প্রেক্ষিতে আমি বলেছিলাম যেটা আপনারা শুনেছেন, কিন্তু যে কথা উনি বলছেন যে আমি কোনো প্রস্তাব বা ঘুষ তাকে দিতে চাইনি, এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে। যদি পুরো ভিডিওটা আপনারা পুরো অডিও যদি শোনা হয়, বোঝা যাবে উনি একটা সময় আমার বাড়িতে প্রায়শই আসতেন 2019-এর লোকসভার পরে। তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন। সেই সময়ও রাজ্য সভাপতি এবং সংগঠন মন্ত্রীর সাথে তিনি আমার মাধ্যমেই পরিচিত হয়েছিলেন। সে সময় পার্টি তাকে নিতে চায়নি, তবুও উনি আমার বাড়িতে আসতেন। এই কথায় আমি উল্লেখও করি যে আমার একটা বই রিলিজ হয় বইমেলাতে, সেই বইমেলাতে বই রিলিজের সময় উনি উপস্থিত ছিলেন। তো বিভিন্ন পুরনো বিষয় ছিল যে কখনো তিনি যদি বিপদে পড়েছেন, তিনি দল বদলের জন্য বিজেপিতে আসতে চেয়েছেন, বর্তমানে একই অবস্থা হয়েছে। সেই জায়গা থেকে আমি যত লোককে চিনি, কারণ কেবলমাত্র আমার কলকাতা শহরে পশ্চিমবাংলায় একজন রাজনৈতিক প্রার্থী হিসেবে নয়, তার বাইরেও আমার পরিচয় রয়েছে এবং অনেক মানুষকে আমি চিনি তাদের রাজনৈতিক পরিচয় বুঝি। খেলাধুলার কারণে অনেক লোককে চিনি যারা ভিন্ন রাজনৈতিক দল করেন। তাদের সকলের কাছেই আমি আমার মতো করে প্রস্তাব রেখেছি, আমার মতো করে অনুরোধ রেখেছি যদি তারা মনে করে একজন খেলোয়াড় হিসেবে, একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে যদি এই ভোটে আমি যে দাঁড়াচ্ছি তাদের যদি কোনো রকম সাহায্য আসে, তো আমার মনে হয় আমার জায়গায় যে কোনো প্রার্থী যদি থাকেন, সে প্রার্থী তার পরিচিত লোকেদের ফোন করবেন বা যোগাযোগ করবেন, তাদের সহযোগিতা চাইবেন। এতে অপরাধের কিছু রয়েছে বলে আমি মনে করি না। কুণাল ঘোষ 2019 সালে প্রথম তারিখ রাত্রি 11টার সময় উনি আমাকে ফোন করতে বলেছিলেন। 10:30টায় ফোন করার প্রথমে কথা ছিল, 10টা 10:30টায়। তারপর বলা হয় যে উনি পিছিয়ে দিতে, তো 11টার সময় ফোন করতে বলেছিল। 11টার সময় ফোন করেছি। আমি নিজের ফোন থেকেও ফোন করিনি, আর ফোন আমি নিজে থেকেও করিনি, যেহেতু আমি বললাম যে প্রেক্ষাপট কী ছিল। প্রেক্ষাপট যেহেতু সপ্তাহ 2 আগের একটা প্রেক্ষাপট ছিল, তো আমার মনে হয়েছিল যে আপনি কি ফোনটা করেছিলেন কিসের জন্য, নির্বাচনের জন্য? না, কারণ আমি যখন জানছি যে একটা মানুষ
সপ্তাহ দুয়েক বাদে কি সপ্তাহ তিনেক বাদে আমারই নেতৃত্বের সাথে বসবে পশ্চিমবাংলার বাইরে, এবং সে আমারই দলে আসার কথা চিন্তা করছে। তো সেহেতু আমার মনে হয়েছে যে তাহলে 3 সপ্তাহ বাদে যদি সে আলোচনা করে, 3 সপ্তাহ আগে করলে আমি উপনির্বাচনে লাভ করতে পারি। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে তাহলে দেখলেন যে প্রথম আলোর বার্তার পর্দায় প্রতিনিধিরা কিন্তু সমস্ত জায়গায় আছে। শুধু তাই নয়, আজ প্রথম আপনাদের দেখালাম নদিয়া জেলার কৃষ্ণনগরে সেই বাস থেকে লক্ষ লক্ষ টাকা গাঁজা উদ্ধার। দ্বিতীয়ত আপনাদের নিয়ে গেলাম সেই বীরভূম জেলায়, যেখানে আমাদের প্রতিনিধিরা সরাসরি ধরে নিল সেই সাংসদ শতাব্দী রায়কে আজ সম্বর্ধনা দিল সে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তার সেই শতাব্দী রায়ের বক্তব্য আপনাদের দেখালাম, আর সর্বশেষে দেখালাম যে সে কল্যাণ চৌবে, বিজেপি নেতা কল্যাণ চৌবের সাথে কুণাল ঘোষের যে একটা কথোপকথন হয়েছিল, সেইটা নিয়ে গতকাল থেকে রাজ্য তোলপাড়। হ্যাঁ, একদম আজব ব্যাপার। সেই রাজ্য তোলপাড় করে আজ সেখানে কুণাল ঘোষ ওর নামে দোষ দিচ্ছে কল্যাণ চৌবে আবার কুণাল ঘোষের সম্পর্কে কি বলেছে সেই কথা আপনাদের সরাসরি দেখালাম। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর দেখতে হলে সাথে থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি।